কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যারা এমএ করছো দূর শিক্ষা বিভাগে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী যারা, তাদের সাজেশনের আজকের ভিডিওটি। অনেকে আমাকে ইউটিউবে রিকোয়েস্ট করেছিলে যে একটা সাজেশনের ভিডিও দেবার জন্য। তো সেই সাজেশন এবং তার প্রশ্ন কিভাবে লিখবে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। 101-এর সাজেশনে কিংবা প্রশ্ন উত্তরে কি কি আছে আমরা একটু দেখে নিই। 101-এ দেখো একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, তোমরা অনার্স থেকে কিংবা যাদের অনার্স ছিল না তারাও পড়ে আসছো, যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। এই প্রশ্নটা কি হয়, অনেকবার হয়তো আগের মানে প্রিভিয়াস ইয়ারে চলে এসছে। তবুও আমি বলবো এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়ে যাওয়া উচিত, কারণ বাংলা সাহিত্যের যুগ বিভাগটাই কিন্তু মূল ভিত, সাহিত্যের মূল ভিত। তুমি এটা না জানলে তুমি কিছুই জানো না। সাহিত্যের যুগ বিভাগটা খুব ভালো করে পড়বে, যে কোথা থেকে প্রাচীন যুগ, কোন কাল থেকে কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড পর্যন্ত, মধ্যযুগের যে দুটো ভাগ সে দুটো ভাগ, এবং আধুনিক যুগ, এখন বর্তমানে অত্যাধুনিক যুগ বলেও কিন্তু প্রশ্ন আসছে। তাহলে এগুলো খুব ভালো করে দেখে যাবে। এবং প্রাসঙ্গিকতা, কেন সাহিত্যিকরা, এই ভাষাতাত্ত্বিকরা কেন বাংলা সাহিত্যকে, এই সাহিত্যের যুগ বিভাগটা টানলেন, মাঝখানে বিভাজন রেখা কেন টানলেন, যে এইখান থেকে এই পর্যন্ত প্রাচীনকাল, এখান থেকে এই পর্যন্ত মধ্যযুগ, মধ্য বাংলা, আধুনিক বাংলা কেন বললেন, কেন হঠাৎ করে, সেটা তো জানা দরকার অবশ্যই। এটা পড়বে। আর একটা প্রশ্ন আসে, বাঙালি রচিত সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ অবহট্ট সাহিত্যের রূপরেখা। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কিভাবে প্রাকৃত অপভ্রংশ অবহট্ট সাহিত্যের রূপরেখাটি টানা হয়েছে সেটা। আরেকটি প্রশ্ন এখানে বলবো, যে যুগ বিভাগের কথা বললাম, দেখো এই যুগ বিভাগের প্রশ্নটা ভালো করে পড়লেই কিন্তু সেখানে প্রাচীন যুগের কথা চলে আসছে। আমার পরের প্রশ্নের কথা আমি বলছি, বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন যে চর্যাপদ, তার সপক্ষে যুক্তি দেখাও, এবং কি কি লক্ষণ, প্রাচীন যুগের ভাষাতত্ত্বের কি কি লক্ষণ চর্যাপদের মধ্যে পাওয়া গেছে সেটা নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। এটা অথবা দিয়ে প্রশ্ন আসে যে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এভাবেও অনেক সময় প্রশ্ন আসে। পরের প্রশ্ন পর্যায় 1 থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজগত যে দিকটা রয়েছে এবং ভাষাগত যে দিকটা রয়েছে সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে বাংলা সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশটা কিভাবে হয়েছে, মানে কোন উৎস থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এবং সেটা কিভাবে তার বিকাশ সাধিত হয়েছে, সেইটা তোমাদের ছক করে দেখাতে হবে এই প্রশ্নটার উত্তর। পর্যায় 2-এ আমি প্রথমে রাখছি চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব। এর সাথেই অথবা দিয়ে পড়তে পারো, চণ্ডীমঙ্গল কাব্যে কি কি ঔপন্যাসিক লক্ষণ ফুটে উঠেছে, যে কোন কোন লক্ষণ দেখে মনে হয়েছে যে চণ্ডীমঙ্গল কাব্যটি উপন্যাস হতে পারত। এর সাথে অথবা দিয়ে আসতে পারে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, এবং তার কাব্য রচনার কাল উল্লেখ করে তার কবি কৃতিত্ব আলোচনা করে দেখাও। 1 নম্বর প্রশ্ন গেল এটা। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়তে পারো, মঙ্গল কাব্য কাকে বলে এবং মঙ্গল কাব্যের প্রকারভেদ, সেই সাথেই মঙ্গল কাব্যের উদ্ভব, বিকাশ, বিষয়বস্তু, এগুলো আলোচনা করো। সেই সাথে আসতে পারে মনসামঙ্গল কাব্যের কাহিনী এবং তাদের কবিগণ, আর ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন। পর্যায় 2 থেকে এই প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া উচিত। এবং এবার পর্যায় 3-এর কথা আমি বলছি। পর্যায় গ্রন্থ 3-এ রয়েছে দেখো কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ আমি প্রশ্নটা উল্লেখ করছি না, কারণ এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে। যাই আসুক, তোমাকে কৃত্তিবাসী রামায়ণটা লিখে আসতে হবে, তোমরা যে প্রশ্নটা পড়েছো সেটা লিখে আসবে। পরেরটা কাশিদাসের ভারত পাঁচালী, মানে কাশিরাম দাসের ভারত পাঁচালী থেকে প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, বাংলায় প্রথম সাল তারিখ যুক্ত গ্রন্থ কোনটি। ঠিক আছে, বাংলায় প্রথম সাল তারিখ যুক্ত গ্রন্থ কোনটি সেটা তোমাদের সাল তারিখ দিয়ে বিচার করে তোমাদের দেখাতে হবে।
পরের প্রশ্ন, জীবনী সাহিত্য বলতে কি বোঝো এবং বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন 5 নম্বর, এগুলো আমি 5 নম্বর করে পরের গুলো বলছি, যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাসের চৈতন্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। আর একটা প্রশ্ন 10 নম্বরের হিসাবে আসে, বৈষ্ণব পদাবলীর কাব্যমূল্য বিচার করো। এরই সাথে রসভাষ্য, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এখানে যে তোমাদের 4টে টপিক রয়েছে, এখান থেকে তোমাদের গোবিন্দ দাসটা ইম্পর্টেন্ট এবং জ্ঞানদাসটা ইম্পর্টেন্ট, এবং জয়ানন্দের চৈতন্য মঙ্গলটা তোমাদের দেখতে হবে একটু। পরের পর্যায় গ্রন্থ 4-এ রয়েছে চন্দ্রাবতী পালা। চন্দ্রাবতী পালাটা খুব ভালো করে পড়তে, চন্দ্রাবতী এবং মহুয়া এই দুটো পালা থেকেই বিভিন্ন যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে। ছড়া, ছড়ার যে সমাজ রয়েছে, ছড়াই দেখবে যে একটা প্রশ্ন আসে যে ছড়াই প্রচলিত যে সমাজ সেটা কিভাবে উঠে এসছে। আর একটা আছে প্রবাদ প্রবচন এবং ধাঁধা, এগুলো 5 নম্বর করে তোমরা দেখে যেতে পারো। এরই সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা সাহিত্যে আরাকান রাজসভা বা রোসাং রাজসভা। বাংলা সাহিত্যে আরাকান রাজসভা এবং রোসাং রাজসভায় কার কার কথা লিখতে হবে তোমরা জানো অবশ্যই, দৌলত কাজী এবং সৈয়দ আলাউল, এদের দুজনের কথা কিন্তু লিখতেই হবে সুন্দর করে। ময়মনসিংহ গীতিকা তোমাদের ভালো করে দেখে যেতে হবে। 5 নম্বর দেখে যেতে পারো শাহ মোহাম্মদ সগীর, এই প্রশ্নটা 5 নম্বরের হিসাবে দেখে যেতে পারো। গীতিকার সংজ্ঞা ও স্বরূপ, এই পর্যন্তই তোমাদের পর্যায় 4-এর সাজেশন। এবার এই প্রশ্নগুলি লেখার সময় তোমাদের কোন কোন দিকটা খেয়াল রাখতে হবে সেটা নিয়ে আমি এক কথা বলছি। যেহেতু তোমাদের এটা মাস্টার্সের একটা পরীক্ষা হচ্ছে, সুতরাং মাস্টার্সের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের ভাষাগত মান যেন উন্নত হয়। অনার্সে তোমরা যখন পড়েছো তখন যে লেভেলের প্রশ্ন উত্তর তোমরা পড়ে এসছো কিংবা যে লেভেলের প্রশ্ন উত্তর তোমরা লিখে এসছো, তার থেকে এর মানটা কিন্তু আর একটা ধাপ উন্নত হতে হবে। অর্থাৎ তোমার বোঝানোর, তোমার লেখার শৈলীটা যেন উন্নত হয়। ঠিক আছে, আর তোমার চিন্তা ভাবনা অবশ্যই যেন আধুনিক পন্থী হয়। আর বাংলা যেহেতু প্রথম পার্ট তোমাদের ফার্স্ট, যেটা 101-এর কথা আমি বলছি, এখানে পুরোটাই যেহেতু তোমাদের সাহিত্যের ইতিহাস, সেই সাহিত্যের ইতিহাসের যে গতানুগতিক নোট তোমরা পড়ে আসছো, যে একজনের নোট নিয়ে হয়তো পরপর বছরের পর বছর বিভিন্ন ছাত্রছাত্রীরা পাশ করছে, সেই ধারণাটাও কিন্তু ভুল ধারণা। যে একজন হয়তো পড়েছিল 5 বছর আগে, তার নোট নিয়ে তোমরা বছরের পর বছর একই উত্তর লিখে আসছো। যারা অধ্যাপক রয়েছেন, যারা এক্সামিনার, তারা কিন্তু খাতা দেখার সময় এই একই ধরনের প্রশ্ন পড়তে পড়তে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছেন, যে তুমি এই প্রশ্ন আগের বছরও লিখেছে এবং পরপর লিখেই আসছে। সুতরাং নিজের নোট তৈরি করতে পারলে নিজের নোট তৈরি করো, না হলে বিভিন্ন বই পড়ো এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করো। যে একটা নোট তুমি সাহিত্য ইতিহাস বই থেকে কিংবা কোনো টিচারের কাছে তুমি পড়ছো, সেটা হুবহু মুখস্থ করে না লিখে এসে তুমি নিজের ভাষায় সাল তারিখগুলো অবশ্যই ঠিক রেখে, তথ্য ঠিক রেখে তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করো প্রশ্নের উত্তরটা। আমার মনে হয় তথাকথিত যে নম্বর হয় তার থেকে তুমি বেশি নম্বর পাবে। আর বানানের দিকে অবশ্যই তোমাকে যত্নশীল হতে হবে, যেহেতু বাংলা, কোনোভাবেই বাংলা বানান ভুল করা যাবে না। সেটা একটা নেগেটিভ পয়েন্ট। 3টে প্রশ্ন মানে 3টে বানান ভুল হলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়ার কথা আমরা অনেক আগে থেকেই জানি। এটা একটা খারাপ তোমার প্রতি ইমেজ তৈরি হয় যে তুমি একটা এমএ স্টুডেন্ট হয়ে বানান ভুল করছো। সেই দিকটা অবশ্যই যত্নশীল হতে হবে এবং তার জন্য বারবার পড়তে হবে, যে নোটগুলো, বইগুলো ভালো করে পড়াশোনা করতে হবে। 102-এর সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।